হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরও দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। ওয়েলকাম টু মাই ব্লগ। যদি ভালো লাগে ভিডিওটা সাবস্ক্রাইব করবেন। আপাতত ভিডিওটা এনজয় করুন। আজ ত্রয়োদশী, ঘড়িতে এখন ভোর 4:15, আর আমরা আমাদের বাহন নিয়ে বেরিয়ে পড়েছি মেঘালয়ের উদ্দেশ্যে। অন্য দিনগুলো বিছানার টান ছেড়ে উঠতে ইচ্ছে একেবারে করে না, ইচ্ছের দেবী দেহত্যাগ করেন। কিন্তু এরকম রাইডে বেরোনোর ভোরে অ্যাডভেঞ্চারের তাড়নায় অ্যালার্মের শব্দের আগেই ঘুম ভাঙে। যাই হোক, সিউড়ি থেকে আমরা বেরোলাম 5 জন। আমি, ভেটারেন রাইডার কল্লোলদা, ক্যাপ্টেন মুনাই, বাবা বিশ্বনাথ, আর চিন্তার অতীত অচিন্তদা। আর 3 জন রাস্তায় যোগ দেবে, তাদের সাথে রাস্তায় পরিচয় হবে। আজকে আমাদের টার্গেট আছে আলিপুরদুয়ার বা ডুয়ার্সের কোথাও একটা স্টে করার। প্রায় 550-570 কিলোমিটার মতো বাইক আজকে চালাতে হবে। দেখা যাক কতদূর অব্দি যাওয়া যায়। সিউড়ির একেবারে পাশ দিয়ে কিন্তু বয়ে গেছে ময়ূরাক্ষী নদী, এবং ময়ূরাক্ষী নদীর ওপরে এটা দ্বিতীয় ব্যারেজ। প্রথমটা কিন্তু ম্যাসাঞ্জর, আর এই ম্যাসাঞ্জর আর তিলপাড়া দুটো ব্যারেজই কিন্তু তৈরি হয়েছিল কানাডা গভর্নমেন্টের সাহায্যে, যে কারণে এই ব্যারেজ দুটিকে কানাডা ড্যামও বলা হয়। আর তোমরা জানো ময়ূরাক্ষী নদী উৎপত্তি হয়েছে ত্রিকুট পাহাড়ে, ঝাড়খণ্ডের ত্রিকুট পাহাড়ে, আর এটা গঙ্গায় মিশেছে কাটোয়ার কাছাকাছি। নামের কারণটাও অদ্ভুত। এই কিছুটা গিয়েই ময়ূরাক্ষী নদী কিন্তু ময়ূরের চোখের মতো একটা জায়গায় শেপ আছে, যে কারণে একে ময়ূরাক্ষী নদী বলা হয়। আমরা রামপুরহাট ঢুকে গেছি। এই মোড়টার নাম মনসুবা মোড়। এখান থেকে কিন্তু তারাপীঠ যাওয়ার টার্ন নিতে হয়, আর তারাপীঠ কিন্তু 51 সতীপীঠের মধ্যে পড়ে না। আরো একটা বিষয় তোমরা জানো কি, মা তারা কিন্তু হিন্দুদের দেবী ছিলেন না, মা তারা ছিলেন বৌদ্ধদের দেবী। পাল রাজাদের আমলে বজ্রযান বৌদ্ধ ধর্মের বিকাশ ঘটেছিল এই বাংলায়। বজ্রযানের মূল বিষয় ছিল তন্ত্র সাধনা, আর বজ্রযানীদের আরাধ্যা দেবী ছিলেন মা তারা। পরবর্তীকালে বৌদ্ধ ধর্মের জনপ্রিয়তা লোপ পায় বটে, কিন্তু কালক্রমে মা তারা হিন্দুদের দেবী হয়ে ওঠে। যাই হোক, রামপুরহাট থেকে এরপর নলাটি, তারপর মোরগ্রাম। চলো বাকি কথা রাস্তায় হবে। আর ভকতদা বোলপুর থেকে আসছে। তো ভোরের আলো ফুটে গেছে। আমরা রামপুরহাট পেরিয়ে একটা চায়ের দোকান থেকে দাঁড়িয়েছি। সবার একটু ঘুম ঘুম পাচ্ছিল বটে, তো চাটা খেয়ে নি, খেয়ে দেওয়া। বিশ্বনাথ দা উইদাউট রাইডিং গিয়ার, আর ভগত দা উইথ গিয়ার। আরে হচ্ছে অচিন্ত দা, বড় রাইডারে গিয়ার পড়ে না। এটা ব্রাহ্মণী নদীর ব্রিজ। নলহাটি ঢোকার আগে ব্রাহ্মণী নদী পড়ে, এবং এটা হচ্ছে ব্রাহ্মণী নদীর ব্রিজ। ব্রাহ্মণী নদীর ব্রিজ পেরোলেই নলহাটি শহর। নলহাটি মা নলাটেশ্বরীর মন্দির আছে, জানো তোমরা? নলাটেশ্বরী কিন্তু 51 সতীপীঠের একটা। বীরভূমের টোটাল 5টা সতীপীঠ আছে, তার মধ্যে নলহাটি একটা। নলহাটি থেকে মোরগ্রাম ওই 20 কিলোমিটার মতো। তো আমরা মোরগ্রামের রাস্তা ধরেই যাব। আগে নলহাটি থেকে মোরগ্রাম যাওয়ার যে রাস্তাটা একেবারেই ভালো ছিল না, NH-14 এটা একেবারেই ভালো রাস্তা ছিল না। তো নলহাটি থেকে দুটো রাস্তা ভাঙছে। একটা রাস্তা দেখাচ্ছি, সামনে গিয়ে বাঁ দিকে যাচ্ছে, পরে ওই 2-3 কিলোমিটার পর পড়বে চাতরা। চাতরা থেকে ডান দিক নিলে অমরপুরে গিয়ে NH-12
যাওয়া যায়। আর ডান দিকে যে রাস্তাটা যাবে ওইটা যাবে মোরগ্রাম। তো রাস্তা যখন খারাপ থাকে মোরগ্রাম, নলহাটি থেকে মোরগ্রামের রাস্তা, তো আমরা এই চাতরা হয়ে যায়। তো তোমরা যারা বর্ধমান বা বাঁকুড়া পুরুলিয়া থেকে আসবে তারা এই রাস্তাটা মাথায় রাখতে পারো। এই যে রাস্তাটা বাঁ দিকে চলে যাচ্ছে, এই রাস্তাটা যাচ্ছে চাতরা। চাতরা হয়ে উমরপুর ওঠে NH-12 ধরে। আর রাস্তাটা ভালোই থাকে মোটামুটি। আর আমরা যাচ্ছি এই ডান দিক ধরে, ডান দিকের রাস্তাটা মোরগ্রাম। এখন মোরগ্রাম যাওয়ার রাস্তাটা ভালো হয়েছে, আগে একেবারেই ভালো ছিল না। বড় বড় পুকুর হয়ে থাকতো রাস্তার উপর। রাস্তায় এখন অব্দি কোথাও একটা গর্ত পাইনি। আর দেখছো এই আমাদের টিম, মুনাই, টেলম্যান, এটা ভগতদা, ভগতদা থান্ডারবার্ড, এই সামনে অচিন্তদা, তারপর বিশ্বনাথ দা, তারপর কল্লোল দা। রাস্তা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর রাস্তা। এই NH-14 এটা শুরু হয়েছে খড়গপুরের কাছে, NH-16 থেকে এটা বেরিয়ে এসছে এবং এটা মোরগ্রামে NH-12 এ মিশেছে। 4 লেন স্যাংশন হয়ে আছে এই রাস্তাটা, এখন দেখা যাক কবে হয়। তো রাস্তাটা কিন্তু বেশ ভালো হয়েছে, আগে এই রাস্তা দিয়ে একেবারেই আসা যেত না। তো দেখতেই পাচ্ছ আমরা মোরগ্রাম এসে পড়েছি। এই জায়গাটা আমরা যারা দুর্গাপুর, বর্ধমান, বীরভূম থেকে রাইড করি, এই জায়গাটা আমাদের কাছে একটা অন্য একটা আবেগের জায়গা। দেখো এখান থেকে ডান দিকে NH-12, এখানে আমরা NH-12 ধরছি, আর ডান দিকে চলে গেল কলকাতা, আর আমরা যাবো বাঁ দিকে। আগে এটার নাম ছিল NH-34। এরপর আসবে ওমরপুর। ওমরপুর মোরগ্রামের মোড় থেকে ওই 16-17 কিলোমিটার। ওমরপুরে আমাদের বর্ধমানের দুজন দাদা, তারা মিট করবে। ওমরপুর শিরু থেকে প্রায় 100 কিলোমিটার আমাদের বাইক চালানো হয়ে গেছে। তো এখন আমরা ওয়েট করছি স্বদেশ আর পাপুর জন্য, এরা বর্ধমান থেকে আসছে। যা দেখলাম গুগল লোকেশনে, তা প্রায় 20 কিলোমিটার পিছনে আছে ওরা এখন। তো আমরা একটু ওয়েট করিনি ততক্ষণে স্বদেশ পাপু আসে, ততক্ষণ একটু গতিলো শুনি। দেখো এই ভাই বেশ সুন্দর ভারতের পতাকা লাগিয়েছে। এ কোথায় যাচ্ছে, রাস্তায় সামনে কোথাও দাঁড়িয়ে জিজ্ঞাসাবাদ করবো। ফারাক্কা ব্যারেজ ঢুকে পড়েছি আমরা। এই পথ ধরে যারা উত্তরের দিকে যায় বা নর্থ বেঙ্গল দিকে যায়, তাদের কাছে ফারাক্কা ব্যারেজ পেরোনো এটা একটা অন্য অনুভূতি। এই ফারাক্কা ব্যারেজ কেন তৈরি হয়েছিল জানো? সাধারণত সব ব্যারেজ তৈরি হওয়ার বা সব ড্যাম তৈরি হওয়ার পিছনে মূল কারণ থাকে ইরিগেশন আর ইলেকট্রিসিটি প্রোডাকশন। কিন্তু ফারাক্কা ব্যারেজের তৈরি হওয়ার কারণটা কিন্তু সম্পূর্ণ আলাদা। কলকাতা বন্দরকে বাঁচানোর জন্য ফারাক্কা ব্যারেজ তৈরি হয়। কলকাতা বন্দরের নাব্যতা কমে যাচ্ছিল পলি পড়ার জন্য, তো সেটার জন্য কলকাতা বন্দরকে বাঁচাতে ফারাক্কা ব্যারেজ তৈরি করা হয়। ফারাক্কা ব্যারেজ তৈরি হয়েছিল, মানে শুরু হয়েছিল 1961 সালে, আর এটা 1975 সালে চালু হয়েছিল ব্যারেজটা। দেখতে পাচ্ছ পাশ দিয়ে রেল লাইন। এসব একটা ট্রেন পেরোলে আরো ভালো লাগতো। যাই হোক, আর এই ফারাক্কা ব্যারেজ তৈরি করেছিল যে কোম্পানি, ভারতের খুব বিখ্যাত একটা কোম্পানি। সাধারণত সেই কোম্পানিটা ড্যাম বা এই বড় ব্রিজ, ব্যারেজ এসবই বানায়। NCC, ন্যাশনাল কনস্ট্রাকশন কোম্পানি। তো আর রিসেন্ট বাংলাদেশ ফারাক্কার ব্যারেজের গেটগুলো খুলে দেওয়া নিয়ে খুব চিন্তিত হয়ে পড়েছে। এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রায় কথাবার্তা হয় এবং দুই বাংলার মধ্যে বেশ কথা ছড়াছড়ি চলে।
কিন্তু আসল ঘটনাটা হচ্ছে যে ভারতের সঙ্গে বাংলাদেশের গঙ্গা জল চুক্তি হয়েছিল 1996 সালে। তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন এইচ.ডি. দেবেগৌড়া এবং তখন সদ্য নির্বাচিতা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছিলেন। তো শেখ হাসিনা এবং এইচ.ডি. দেবেগৌড়ার মধ্যে 1996 সালে গঙ্গা জল চুক্তি সম্পাদিত হয়েছিল। সেই চুক্তি অনুযায়ী বাংলাদেশ যে পরিমাণ জল পাওয়ার কথা ভারত সেই পরিমাণ জলই ছেড়ে থাকবে। যাই হোক, ফারাক্কা থেকে মালদা প্রায় 32-33 কিলোমিটার। আমরা মালদাতে গিয়েই মালদা বাইপাসের ধারে অনেকগুলো ধাবা পড়ে, সেই ধাবাগুলোতে একটু মোটা ব্রেকফাস্ট করার ইচ্ছে রয়েছে, দেখা যাক। আমরা সিউড়ি থেকে বেরিয়েছিলাম 4:10 নাগাদ, প্রায় এখন বাজে 8:30, 8:35। প্রায় 200 কিলোমিটার কাছাকাছি আমরা রাইড করে ফেলেছি। সামনে এবার রায়গঞ্জ এখান থেকে 70-80 কিলোমিটার মতো। পারদেশি ধাবাতে আমরা খাবার খাওয়া হয়ে গেছে। আমরা অর্ডার দিয়েছিলাম ইডলি আর পুরি। তো ইডলি পুরি আমাদের সব মিলে বিল হয়েছে 670 টাকা মতো। এখানে চায়ের দাম 30 টাকা পার কাপ। চা আমরা ওই জন্য খাবো না, এত গরিব জায়গায় চা আমরা খাই না। আমরা একটু এগিয়ে গিয়ে কথা খেয়ে দিয়ে আবার রাস্তায় নেমে পড়েছি। মালদা কিন্তু আম ছাড়া আরেকটা কারণ আমার খুব পছন্দের, সেটা হলো আমার প্রিয় লেখক শিবরাম চক্রবর্তী, মালদার ভূমিপুত্র। ওনার অটোবায়োগ্রাফি ঈশ্বর পৃথিবী ভালোবাসা এবং ভালোবাসা পৃথিবী ঈশ্বর দুটি খণ্ডে রচিত, এক অমূল্য সম্পদ। আর ওনার কৌতুক রচনার পাশাপাশি বেশ কিছু প্রবন্ধ আছে খুব বিখ্যাত, যেমন মস্কো থেকে পন্ডিচেরি, অসাধারণ এক প্রবন্ধ। আর আরো একটা বিষয় মালদার খুব বিখ্যাত, সেটা হলো গম্ভীরা একটা ফোক ডান্স। তো NH-12 ধরে আমরা বেরিয়ে পড়েছি আবার। NH-12 ওয়েস্ট বেঙ্গলে ন্যাশনাল হাইওয়ে গুলির মধ্যে লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে। এটা শুরু হয়েছে বকখালি থেকে ডালখোলা অবধি। ডালখোলাতে গিয়ে NH-27 মিশেছে। এই রাস্তাটাকে আমি রাইডার্স রোড বলতে বেশ পছন্দ করি, কারণ আমাদের দক্ষিণবঙ্গের যত রাইডার্স নর্থ বেঙ্গল, সিকিম বা নর্থ ইস্টে যায় সব এই রাস্তাটা ধরেই যায়, সুতরাং এটাকে রাইডার্স রোড বলাই যায়। তো যাই হোক, আমরা যাবো ডালখোলা থেকে NH-27 ধরে কিষানগঞ্জ, ইসলামপুর, তারপর আমরা ঘোষপুকুর থেকে ডান দিক নেব। এইটাই দেখতে সবচেয়ে ভালো লাগে যে ন্যাশনাল হাইওয়ের উপর আমাদের এতগুলো বাইক একসাথে যাচ্ছে, সামনে বাইকের লাইন। এই মোড়টা বোতলবাড়ি মোড়। এই বোতলবাড়ি থেকে যে রাস্তাটা ডান দিকে চলে যাচ্ছে, সেই রাস্তাটা বেঙ্গল টু বেঙ্গল গিয়ে উঠছে ইসলামপুরে। ডিস্টেন্স কম, কিন্তু যেতে অনেকটা সময় লাগে, কারণ রাস্তা ছোট এবং গ্রামের ভিতর দিয়ে রাস্তার উপরে ছাগল শুয়ে থাকে, মানে খুব সুন্দর রোমান্টিক রাস্তা। কারো যদি একটু বেশি অ্যাডভেঞ্চার করার ইচ্ছে হয় তাহলে এই রাস্তাটা করে যেতে পারেন। দিয়ে দাও, দেখো কতটা ঢুকছে। হ্যাঁ, ফোন পে। 500 টাকার 4 লিটার 75 তেল ধরেছে। 558 টাকা 98।
কি নাম তোর? তোর ঘর কোথা? এখানে কিসে পড়িস? 6-এ। আর তুই 7-এ পড়িস? বাহ, তোর নাম কি? আব্দুল রাকিব। তুই 6-এ পড়িস? তুই 7-এ পড়িস? এখানে কি করছিস? আমাদের দেখে চলে যেতে পারে তো। বাহ, ভালো পড়াশোনা কর। এই পাশের গ্রামের ছেলে দুটো আমাদেরকে দেখে ও দৌড়ে চলে এসছে দেখবে বলে, কৌতূহল। ডালখোলা পৌঁছে গেছে। এই NH-12 এর এখানে ইতি, এই NH-12 NH-27 এ মিশেছে এখানে। আর যেমনটা আগে বললাম, NH-27 ইন্ডিয়ার সেকেন্ড লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে। এই ফ্লাইওভারটার পরই ডান দিক নিতে হবে, ফ্লাইওভারটা ঠিক পাশ দিয়ে। এটা NH-27। এবারে NH-27 আপ টু আলিপুরদুয়ার আমরা এই NH-27 এর উপরেই থাকবো, কারণ NH-27 শুরু হয়েছে গুজরাটের পোরবন্দর থেকে আর শেষ হয়েছে আসামের শিলচরে। থ্রটল করলে বলছি, থ্রটল করলে কি হচ্ছে? কি হচ্ছে বলো তো, মনে হচ্ছে যেন নিচ্ছে না, পিকআপটা নিচ্ছে না। কপিলের গাড়ির একটু প্রবলেম হয়েছে মনে হচ্ছে, দেখা যাক। কপিলের গাড়িটা বেশ প্রবলেম করছে, আমাদের গাড়িটা ঠিক করাতে হবে আগে, নইলে সারা ট্রিপটা ভোগাবে। অলরেডি আমরা অনেকটা দেরি করে ফেলেছি। যাই হোক, চলো ঠিক আছে, এটাও পার্ট অফ রাইডিং। রাস্তায় এই সমস্যাগুলো হবে, তবে তো রাইডিং এর মজাটা ভালো করে পাওয়া যাবে। জীবন বা রাইডিং দুটোই খুব স্মুথ হয়ে গেলে খুব মুশকিল, একটু সমস্যা বহুল হলে মজাটা পাওয়া যায়। রুটি তড়কা খাওয়া ঠিক আছে? অমলেট বলেছো, বাহ। হ্যালো, এই বাঁ দিকে যে রাস্তাটা যাচ্ছে, এটা যাচ্ছে শিলিগুড়ির দিকে। NH-27 চলে গেল শিলিগুড়ির দিকে, আর আমরা যাবো এদিকে ফুলবাড়ি জলপাইগুড়ি। এই NH-27 এটা আমরা যখন নর্থ বেঙ্গলে যাই তখন NH-27 ধরেই যায়। এই NH-27 আবার এই রাস্তার সঙ্গে মিট করবে ফুলবাড়ির আগে। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, মানে এই জায়গা বলতে এই এলাকাটা, কারণ হচ্ছে এই এলাকাটাকেই বলা হয় শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক। কেন? কারণ ম্যাপে যদি দেখা হয়, দেখা যাবে এই জায়গাটার শেপটা ওই মুরগির গলার মতোই সরু, এবং এটার চওড়া বা দৈর্ঘ্যটা ওই 21 থেকে 22 কিলোমিটার মতো। এই 21-22 কিলোমিটারের পশ্চিম দিকে নেপাল আর পূর্ব দিকে বাংলাদেশ। স্ট্র্যাটেজিক্যালি চিকেন স্নেকের গুরুত্ব বা ইম্পর্টেন্স বড্ড বেশি, কারণ নর্থ ইস্ট ইন্ডিয়ার সাথে যোগাযোগের এই চিকেন স্নেকই একমাত্র মাধ্যম, এবং চিকেন স্নেকের উপরে চায়নার একটা নজর, সেন দৃষ্টি বহুদিন ধরেই আছে। তাছাড়া আমরা জানি যে নর্থ ইস্ট মধ্যে একটু বিচ্ছিন্নতাবাদী শক্তি মাঝে মাঝে
মাথা তুলে দাঁড়ায়। তো সেই ক্ষেত্রে স্ট্র্যাটেজিক্যালি চিকেন স্নেকের গুরুত্ব অনেক বেশি। সামনে মহানন্দা নদী পেরিয়ে পড়বে ফুলবাড়ি, পরপর বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ নদী পাবো। মানে নর্থ বেঙ্গলের যে গুরুত্বপূর্ণ নদীগুলোর কথা আমরা ছোটবেলায় বইয়ে পড়তাম, সেই নদীগুলো পরপর এই রাস্তা ধরে গেলে ক্রস করা যায়। প্রথমে পাওয়া যায় মহানন্দা, তারপর জলপাইগুড়ি পেরিয়ে তিস্তা, তারপর ধূপগুড়ি আর ফালাকাটা, ধূপগুড়ি আর ময়নাগুড়ি বোধ হয়, তারপর তিস্তার পর পড়বে জলঢাকা, তারপর পড়বে তোরসা, আর সবশেষে কালজানি নদী পেরিয়ে আলিপুরদুয়ার। তো গুরুত্বপূর্ণ নদীগুলো আমরা পরপর পাবো। আর এই রাস্তাটা বেশ ভালো, বেশ সুন্দর রাস্তা। একদম সামনে আছে কল্লোলদা, তারপরে বিশ্বনাথ দা, তারপর অচিন্ত দা, তারপর আমি, আমার পিছনে স্বদেশ দা, বাপু, তারপর ভগত দা, আর সব শেষে মোনাই। সামনে আসছে মহানন্দা নদীর ব্যারেজ। মহানন্দা নদীর ব্যারেজ ইরিগেশনের পারপাসেই তৈরি করা হয়েছিল। এটা দার্জিলিং এর মহালদিরাম পাগলাঝোড়া থেকে এই নদীর উৎপত্তি। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে। ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল, পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল, সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ হয়েছে। আসলে দুদিন পরেই পূর্ণিমা, তাই সবার ইচ্ছে হচ্ছে চাঁদনি রাতটা একটু জঙ্গলে কাটাতে। তাই থাকছি আমরা ডুয়ার্সের মাদারিহাটে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। পরের পর্বটা শুরু করব মাদারিহাট থেকেই।